আন্দোলন। ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আদনান আল খাত্তাব ভাইকে আমাকে আজকে এখানে আনার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য। ভাই শুরুতেই প্রশ্নে চলে যাচ্ছি, আপনার সম্পর্কে আমাদের দর্শকদের জানাবেন। জি, আমি দেলোয়ার হোসেন শিশির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সার্বিক শাখার সমন্বয়ক হিসেবে কাজ করছি, সাথে সাথে সিলেট বিভাগের দেখাশোনার কাজ করছি। আর আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত। এক ধরনের পলিটিক্যাল কনসিয়াসনেস এর মধ্য দিয়েই বড় হয়েছি। আমরা হচ্ছে বিভিন্ন ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিজমের সাথে ছাত্র জীবনের একেবারে কলেজ লাইফ থেকেই যুক্ত ছিলাম। রাজনৈতিক বোঝাপড়া, তারপরে সমাজকে চেঞ্জ করার জন্য যে কার্যক্রমগুলো থাকে এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত ছিলাম। এবং সর্বশেষ যে জুলাই বিপ্লব হলো, এটার সাথে যে সম্পর্ক তৈরি হয়েছে সেটি দেশকে ভিন্ন দৃষ্টিতে দেখার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। ভাই জুলাই বিপ্লব নিয়ে আসলে কথা বলতে চাই। 2023 সালের নির্বাচনের পরে আসলে শেখ হাসিনার শাসন আমল অনেক দীর্ঘায়িত হবে বলে সবাই ধারণা করে নিয়েছিলাম। বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলনের কথা যদি চিন্তা করেন, ওইরকম কোনো কার্যকরী পদক্ষেপ তাদের কাছ থেকে আমরা পাইনি। সেই জায়গা থেকে 24-এর একটা জুলাই বিপ্লব এবং শেখ হাসিনার পতন, এই যে বিপ্লবের পুরো ঘটনা আপনার কাছ থেকে শুনতে চাই। আপনার অভিজ্ঞতা এবং সাহসের সঞ্চার করা, সেই জায়গায় সেই জিনিসটাকে বাস্তবায়ন করা কেমন ছিল আপনার অভিজ্ঞতা? আচ্ছা, ঢাকার পরে দেশের যে বিভাগগুলোতে খুব বেশি আন্দোলন হয়েছে, সিলেট তার মধ্যে অন্যতম ছিল। আমরা হচ্ছে ঢাকাতে যখন আন্দোলন শুরু হয় তার সাথে সংহতি জানিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমরা আন্দোলনটি শুরু করি। প্রথমে তো আপনারা সকলেই জানেন যে এটি ছিল কোটা বিরোধী আন্দোলন। তরুণ প্রজন্মের সাথে যে প্রহসন হচ্ছিল, জন্মান্তর ধরে আমরা দেখছিলাম মুক্তিযুদ্ধ কোটা সহ আরো অনেক ধরনের কোটা ছিল, যেটা মূল চাকরির প্রায় 56% ছিল। তো কোটায় যদি 56% হয় আর মাত্র 44% ছিল সাধারণ মানুষের জন্য। তো সেই জায়গাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু হয়। আমরা শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে এটিতে সংহতি জানাই। এবং যখন স্বৈরাচার হাসিনা দীর্ঘদিন থেকে জগদ্দল পাথরের মতো এই জাতির ভাগ্যে জাতির ঘাড়ে সওয়ার হয়েছিল, তারা আসলে ছোটখাটো আন্দোলনকেও নিতে পারছিল না। তো স্বাভাবিকভাবেই তারা আমাদের আন্দোলনের উপরে আহ সর্বোচ্চ বর্বরতা চালায়, যেটি একসময় সাধারণ ছাত্রদের পাশাপাশি কিন্তু সর্বস্তরের জনতা, প্রবাসী, আমাদের সকল ধরনের মানুষ, এদেশের আহ বিবেকবান সকল মানুষ আমাদের সাথে নেমে আসে। পরবর্তীতে এটা একটা জন আন্দোলন এবং গণ অভ্যুত্থান বা আমরা বিপ্লব বলছি, এতে রূপান্তরিত হয়। তো আলহামদুলিল্লাহ, আপনি যেটা বলছিলেন যে রাজনৈতিক দলগুলো যেটা পারে নাই, আমি এইভাবে বলতে চাই না, আমি বরং বলতে চাই যে দেশের মেইন স্ট্রিম যে রাজনৈতিক দলগুলো ছিল তারা যে দীর্ঘদিনের আন্দোলন করেছে, জনগণের মধ্যে যে একটা সচেতনতা তৈরি করেছিলেন, সেটার ফলশ্রুতিতেই আমরা যখন এই ধরনের একটা অসম, অন্যায় একটা হচ্ছে প্রহসন যে কোটা ছিল এটার বিরুদ্ধে আন্দোলন করি, আর সরকারও যখন আমাদের উপরে বর্বরতার সীমা অতিক্রান্ত করে ফেলে, ঠিক তখনই ওই জনগণ, তারা হচ্ছে, তাদের তো আগে থেকেই বাঁধ ভাঙা ছিল, তারা নামতে পারছিল না, তারা আমাদের সাথে রাস্তায় নেমে আসে। তো এই জন্য আমি ক্রেডিট আসলে রাজনৈতিক দল সহ সর্বস্তরের জনগণকেই দিতে চাই। ভাই এই জায়গায় আরেকটু ডিটেলসে জানতে চাচ্ছি, আপনারা আসলে যখন আন্দোলনে আমরা দেখেছি আমাদের ভয় ভীতি ছিল, অনেকে রাজনৈতিক দলগুলিরও আসলে অনেক ভয় ভীতি ছিল। একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে আসলে আন্দোলনে নামা এবং সেই জিনিসটা আসলে সাহস নিয়ে নামা এবং একটা ফেসিবাদী সরকারের পতন ঘটানো, এই যে গল্পটা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ডেফিনেটলি সাধারণ শিক্ষার্থী হিসেবে ক্যাম্পাসে তখন ছাত্রলীগ ছিল, তারপরে পুলিশ লীগ আমরা বলতেই পারি, তারা তো আওয়ামী লীগেরই একটা অঙ্গ সংগঠনের মতো করেই কাজ করেছিল। তো ওই সময় আন্দোলনে নামা সত্যিকার অর্থে আমাদের জন্য খুবই টাফ একটা ব্যাপার ছিল। তারপরেও আসলে ওই যে আমরা তো, আমার গ্রাজুয়েশন শেষ হয়েছে, আমার বন্ধু বান্ধবের মধ্যে হতাশা দেখছি, আমার পরিচিত জন অনেকের মধ্যে হতাশা দেখছি যে তারা কি করবে ফিউচার, বিশেষ করে কোটা এবং চাকরিতে যে বৈষম্য,
এটার বিরুদ্ধেই কিন্তু আমাদের লড়াইটা ছিল। তো তখন এদেশের মানুষের আসলে দেয়ালে পিঠ থেকে গেছিল। সবাই যখন নামতে শুরু করেছে, আমিও নিজেকে খুব সাহসী মনে করি না। কিন্তু সবার সাথে আমিও নেমেছি আলহামদুলিল্লাহ। এবং পরবর্তীতে আ মানে জনগণের সম্পৃক্ততাটা দারুণ একটা ব্যাপার ছিল। আমরা যখনই যে ধরেন আমি সিলেটের কথা যদি বলি, আন্দোলনে আমরা হচ্ছে আ যখন কোনো বাসার পাশ দিয়ে যেতাম, দেখছি যে আন্টিরা আমাদের জন্য আ পানির বোতল ছুঁড়ে দিতেন। অনেকে দেখছি ছাদের উপর থেকে লাঠি আমাদের জন্য ফেলতেন। তো এই ধরনের বিভিন্ন উপাদান এবং উপকরণ দিয়ে কিন্তু মানুষ আমাদের পাশে এসেছিল। মানুষ যখন মানে মানে খুব আবেগপূর্ণভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের সত্যি কথা বলতে সাহসটা দ্বিগুণ থেকে দ্বিগুণতর হতে থাকে আরকি। তো উম সব মিলায় সবারই কন্ট্রিবিউশনেই আমাদের আন্দোলনটা আসলে এই ছোট্ট আন্দোলন থেকে গণবিপ্লব হয়ে গেছিল। ভাই, ছাত্র রাজনীতি নিয়ে একটু কথা বলতে চাই আপনার সাথে। আপনি একটি পাবলিক ইউনিভার্সিটির ছাত্র। বাংলাদেশের ছাত্র রাজনীতির অবস্থা যদি আমি দেখি, সেটা আসলে খুবই শোচনীয়। আমাদের যে আদর্শ থেকে শুরু করে আমাদের সিস্টেম, কালচার, সবগুলো খুবই বাজে একটা অবস্থানে আছে ওভারঅল আর কি। আপনার মতে একজন ছাত্র হিসেবে, পাবলিক ইউনিভার্সিটির ছাত্র হিসেবে বাংলাদেশের সুষ্ঠু ছাত্র রাজনৈতিক মডেলটা আসলে কি হতে পারে? আ সুষ্ঠু ছাত্র রাজনীতি তখনই সম্ভব যখন আ ছাত্র যে দল আছে, ছাত্রদের যে দল বা সংগঠনগুলো আছে এগুলা দলীয় স্বার্থের বাইরে এসে ছাত্রদের কল্যাণের জন্য কাজ করবে। তারা ছাত্রদের অধিকার ভিত্তিক কাজ করবে, আ ন্যায়ের জন্য, কল্যাণের জন্য কথা বলবে এবং আ এটির মাধ্যমেই তারা হচ্ছে আ আগামী দিনের লিডারশিপ তৈরি করবে। এই ধরনের চিন্তা যদি করা যায় মোটা দাগে ২-৩ টা জিনিস। প্রথমত হচ্ছে ছাত্রদের অধিকার ভিত্তিক আন্দোলন করা, ছাত্রদের ওভারঅল কল্যাণের জন্য কাজ করা এবং এটার মাধ্যমেই তাদের আগামী দিনের নেতৃত্ব বের করে নিয়ে আসা। এই চিন্তা যদি থাকে আমার মনে হয় যে আ এইটাই আমাদের দেশের জন্য ছাত্র রাজনীতির একটা সুন্দর সুষ্ঠু মডেল হতে পারে। ভাই, এই জায়গায় আরেকটা জিনিস জানতে চাচ্ছি। আমরা যদি বাংলাদেশের ছাত্র রাজনীতির অবস্থানটা চিন্তা করি, বেশ শক্তিশালী। আপনি যদি 1952 সাল থেকে শুরু করে 2024-এর জুলাই বিপ্লব দেখেন, বাংলাদেশের ছাত্ররা আসলে খুবই একটা পাওয়ার হাউস বলা যায়। এবং এই জায়গায় আসলে লেজুর ভিত্তিক তৈরি হয়, কারণ বাংলাদেশের যে পলিটিক্যাল মূল সংগঠন আছে তারা চায় এই ছাত্রদের পাওয়ারটা ইউটিলাইজ করে ক্ষমতায় থাকা বা ক্ষমতার কেন্দ্রে যাওয়ার। এই জায়গায় আসলে ছাত্র রাজনৈতিক দলগুলো খুবই ব্যবহারের শিকার হয় তাদের। এই জিনিসটা থেকে আসলে ছাত্র রাজনৈতিক দলগুলো কিভাবে বের হতে পারে আপনি মনে করেন? আচ্ছা। আমরা তো দলীয় এবং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির খুব খারাপ চ্যাপ্টারটা মানে একেবারেই আমাদের জেনারেশন খুব আমরা আস্তে, আস্তে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বলতে আমরা যেটা বুঝি যে একটা দলের একটা এজেন্ডা আছে। ছাত্ররা সেই দলের পারপাস কে সার্ভ করার জন্য ক্যাম্পাস গুলাতে কাজ করে থাকে। তো এর আগেই তো আমরা বললাম যে সুষ্ঠু ছাত্র রাজনীতি কি মডেল হতে পারে। যদি আমরা ওই মডেলটা ফলো করি যে আমরা ছাত্রদের অধিকারের পক্ষে কথা বলবো, আমরা ন্যায়ের পক্ষে কথা বলবো, ছাত্রদের কল্যাণের পক্ষে কথা বলবো এবং এটার মাধ্যমে নেতৃত্ব উঠে আসবে, নেতৃত্ব তৈরি হবে। তো এই কয়েকটা বিষয় যদি ফোকাস করা যায়, দলের মধ্যে যদি স্বচ্ছতা নিয়ে আসা যায়, জবাবদিহিতা নিয়ে আসা যায়, তারপরে গণতান্ত্রিক চর্চা করা যায়, তাহলে আমার মনে হয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থেকে বের হয়ে আসা যাবে। কারণ ছাত্ররা মানে যে দলীয় ছাত্র রাজনীতিতে আমরা যেটা দেখি যে পলিটিক্যাল অর্গানাইজেশন গুলোর যে নেতৃবৃন্দ থাকেন, একেকটা রিজিয়নে সেই নেতৃবৃন্দের একেকটা গ্রুপ থাকে। তো ওই গ্রুপের যে পারপাস ছাত্ররা ছাত্রদের অধিকারের যে ব্যাপার নিয়ে তাদের কাজ করার কথা ছিল সেটার বদলে তারা ওই গ্রুপের পারপাস সার্ভ করে, ওই দলের পারপাস সার্ভ করে। ওই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আর যদি স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকে এবং একই সাথে হচ্ছে যে ছাত্রদের যে সংগঠনগুলো আছে এই সংগঠনের একটা স্বতন্ত্র আর্থিক আয়ের যে কাঠামো এই কাঠামো থাকতে হবে। কারণ ওই যে মাদার সংগঠন বা ফাদার সংগঠন থেকে তারা তো অর্থ পায়। এই অর্থটা যখন তাদেরকে ওখান থেকে নিতে হয় সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য কাজ করা বা ওই দলকে টিকিয়ে রাখার জন্যই ক্যাম্পাসে কাজ করা, এজেন্ডা বাস্তবায়ন করা এটাই সাধারণত হয়ে থাকে। এজন্য আমার মনে হয় স্বচ্ছতা, গণতান্ত্রিক চর্চা, জবাবদিহিতা, স্টুডেন্টদের কল্যাণ চিন্তা করা এবং একই সাথে একটা স্বতন্ত্র আয়ের কাঠামো তৈরি করা। এটা যদি করা যায় তাহলে আমার মনে হয় যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির যে কনসেপ্টটা এইটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো ইনশাআল্লাহ।
ভাই, ছাত্র রাজনীতির কল্যাণ নিয়ে কথা উঠলেই ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি আসে, এবং এই জায়গায় আরেকটা জিনিস উঠে আসে, সেটা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। আপনি একজন ষষ্ঠের শিক্ষার্থী। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বেশ আলোচনা হচ্ছে প্রতিটা ক্যাম্পাসেই। আপনার মতে আসলে হুম। আপনি কি চিন্তা করছেন ষষ্ঠের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে? কবে নাগাদ হতে পারে, বা কোন জিনিসগুলো আসলে সংস্কার প্রয়োজন ছাত্র সংসদ নির্বাচনের আগে? আচ্ছা, আহ ছাত্র সংসদ এটা কিন্তু আমাদের ওই যে 9 দফা যেটা ছিল এই আন্দোলনের যে দাবিগুলো আমাদের ছিল তার মধ্যে একটা ছিল যে ছাত্র সংসদ প্রত্যেকটা ক্যাম্পাসে চালু করা। তো ছাত্র সংসদ নির্বাচন না হলে আসলে ক্যাম্পাসে আমরা যে পরিবর্তনগুলো চাইছি, ক্যাম্পাসে হচ্ছে সুষ্ঠু যে নেতৃত্ব তৈরি বের হয়ে আসা, তারপরে সুষ্ঠু রাজনৈতিক চর্চা, এটা কিন্তু ছাত্র সংসদ ছাড়া সম্ভব না। ছাত্র সংসদ ছাত্রদের সমস্যা সমাধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আছি। আমি দেখছি যে আমাদের সকল পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ছাত্র সংসদ নিয়ে আলোচনা চলছে। সবাই ছাত্র সংসদ নিয়ে কথা বলছে। এটার কাঠামো কি হতে পারে, কিভাবে নির্বাচন হতে পারে। ইভেন ইভেন আমাদের শিক্ষকদের মধ্যে, আমাদের কর্মকর্তা কর্মচারী, ইউনিভার্সিটির ওভারঅল ইউনিভার্সিটিতে কিন্তু ছাত্র সংসদের একটা আমেজ তৈরি হয়েছে। তো সেই জায়গায় ডেফিনেটলি আমি আহ, শিক্ষার্থী হিসেবে প্রত্যাশা করছি যে খুব শীঘ্রই আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকারের পক্ষ থেকেও গ্রিন সিগন্যাল থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব শীঘ্রই ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের মাধ্যমে স্টুডেন্টদের অধিকার রক্ষার যে আন্দোলন আমরা চাচ্ছি, যে পজিটিভ পরিবর্তন আমরা চাচ্ছি, সেই পরিবর্তনকে স্বাগত জানাবে। সেক্ষেত্রে অবশ্যই সুষ্ঠুভাবে, একেবারেই সুষ্ঠুভাবে আপনার হচ্ছে আহ, কোনো দলীয় বিবেচনার বাইরে গিয়ে নিরপেক্ষ একটা নির্বাচন যদি সংগঠিত করা সম্ভব হয়, তাহলে আমার মনে হয় যে রাজনীতি ছাত্র সংসদের মাধ্যমেই এই একটা সুন্দর লিডারশিপ আগামী দিনে বের হয়ে আসা সম্ভব। ভাই, আপনি ষষ্ঠের কথা বলছিলেন, ষষ্ঠের বর্তমান ছাত্র রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই। আমরা কয়েকদিন আগে দেখেছিলাম ছাত্রদল কেন্দ্রিক একটা বিতর্ক উঠেছে, ফাঁকা বীরের কথা বেশ আলোচনায় এসেছিল। ষষ্ঠের আসলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিটা কেমন, সৌহার্দ্যপূর্ণ নাকি বিরোধী দল নিপীড়ন আগের মতোই আসলে রয়ে গেছে কিনা এখন পর্যন্ত? আচ্ছা, ধন্যবাদ। শাস্তে এই মুহূর্তে তো অবশ্যই ছাত্র রাজনীতি খুব পজিটিভ একটা জায়গায় আছে। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সব ধরনের ছাত্র রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে রয়েছে। তবে আপনি যেটা বলেছেন, অল্প কয়েকদিন আগে ফাকাব্বির নামে আমাদের ওশানোগ্রাফি ডিপার্টমেন্টের একটা ছেলে, তাকে কেন্দ্র করে একটা বিতর্ক তৈরি হয়েছে, এবং সে নিজে স্বীকার করেছে এবং তার বন্ধুরা তারা স্বীকার করেছে যে সে ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত। আমরা যখন একটা খুব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তার মাধ্যমে ইউনিভার্সিটির শাহপরণ হলে, আমরা যখন প্রক্টর অফিসে তার ওই ঘটনাটিতে আমরা যখন মানে যাই আর কি, প্রক্টর অফিসে যখন দেখি তাকে নিয়ে ওই যে একটা বিতর্ক চলছে, সে নিজেই স্বীকার করে সে ছাত্র দলের সাথে ছিল। পরবর্তীতে আমরা তার এলাকায়, খুলনা জেলাতে তার এলাকাতেই তার বিরুদ্ধে এই যে আহ, মানে ছাত্র দল কেন্দ্রিক, আমি মনে করি ছাত্র দল কেন্দ্রিক না, বরং সন্ত্রাসীদের একটা গ্রুপের সাথে তার সংশ্লিষ্টতা ছিল তার এলাকাতেই, এবং তারা ছাত্র দলের রাজনীতির সাথেও যুক্ত থাকতে পারে, আমি এটা কনফার্ম না। তবে ইউনিভার্সিটিতে তাকে কেন্দ্র করে ছাত্র দলের কয়েকজন আমাদের বন্ধু বা ভাইদের সম্পৃক্ত থাকার কথা জানা গেছে। আমরা মনে করি এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত। ইউনিভার্সিটিতে ছাত্র দল, ছাত্র শিবির, আহ জাতীয় ছাত্র দল, এরপরে হচ্ছে ছাত্র মজলিস আছে, এই ধরনের অপরাপর যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের মধ্যে এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমরা যে খুব দারুণ একটা কানেক্টেড জায়গায় আসার একটা পর্যায়ে আছি, সবার সাথে অত্যন্ত সুসম্পর্ক আমাদের রয়েছে। এর মধ্যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমি মনে করি ইউনিভার্সিটিকে অস্থিতিশীল করার জন্য কোন একটি চক্র ইচ্ছাকৃতভাবেও করতে পারে। এটা ইউনিভার্সিটিতে তদন্তাধীন আছে আর কি। ভাই, আমরা আবার হচ্ছে ফেসিবাদী আমলে ফিরে যেতে চাচ্ছি। আমরা দীর্ঘ একটা 15 বছরের ফেসিবাদী আমলে ছিলাম, এবং এই সময়টা আসলে আপনি ভার্সিটির একজন ছাত্র হিসেবেই ছিলেন। আপনার চোখে আসলে ফেসিবাদী আমল কেমন ছিল? এবং আমি যদি কম্পেয়ার করতে বলি ফেসিবাদী আমলের পরবর্তী সময় এবং পূর্ববর্তী সময়, আপনার অভিজ্ঞতা আসলে আমাদেরকে জানাবেন যে রাষ্ট্রের বর্তমান পরিস্থিতিটা কেমন এবং পূর্বের পরিস্থিতি আসলে কেমন ছিল। আচ্ছা, ফ্যাসিবাদী আমলে তো আমরা বেসিক্যালি ভয়, দমন নীতি, বাক স্বাধীনতার যে হরণ তারা করেছিল,
সাংঘাতিকভাবে আমরা হচ্ছে মত প্রকাশের যে স্বাধীনতা হারিয়েছিলাম। তো পরবর্তীতে আমরা ওই সময় আমরা দেখেছি যে পুলিশ বা প্রশাসনের দ্বারা নিপীড়ন এবং অস্থিতিশীল, অসহিষ্ণু একটা পরিবেশ সবখানে ছিল। আমরা মনে হতো যে যেন মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার যে একটা অনুভূতি ৫ তারিখের পর থেকে আমরা যেটা অনুভব করি সেটা ওই সময় ছিল না। তো আ বর্তমানে স্বাধীনতার পরে এটা আমার নিজের কথা না, আমি আমার ইউনিভার্সিটির যে অন্য এনভায়রনমেন্ট এ যারা আছেন, আমরা সাধারণ মানুষের কাছে, নিপীড়িত মানুষ যারা ছিলেন তাদের কাছে যাচ্ছি। তো আ সবার কাছ থেকে আমরা যেটা জানতে পারছি, সবাই আ মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার যে একটা অনুভূতি, আ মানে একটা অন্যরকম অনুভূতি। এটা আসলে বলে বোঝানোর মতো না। মনে হচ্ছে যে বুকের উপর থেকে জগদ্দল পাথর সরে গেছে। আর আমরা ডেফিনিটলি এই যে বাক স্বাধীনতা ফিরে এসেছে, মানুষ মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে। আমরা কিন্তু এখন দেখবেন ডক্টর ইউনূসেরও সমালোচনা করতে পারছি। আমরা সমন্বয়কদের সমালোচনা করতে পারছি। আমরা জুলাই বিপ্লবের যারা কর্ণধার ছিলেন, আমাদের আহতদের চিকিৎসা হচ্ছে না। আমি নিজেও তো সমালোচনা করছি। তো আমাদের এই যে একটা জায়গা তৈরি হয়েছে যে আ সরকারকে সমালোচনা করা যায়, প্রশাসনকে সমালোচনা করা যায়। তারপরে হচ্ছে অন্যায় অবিচার হলে সেটার বিরুদ্ধে কথা বলা যায়, প্রতিবাদ করা যায়। এটা তো আমরা ভাই লাস্ট ১৫-১৭ বছরে দেখিনি। আ বিশেষ করে আমার ছাত্র জীবন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনেও তো আমরা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করার মতো ওই জায়গাতে ছিলাম না। কারণ আপনি প্রতিবাদ করলেই পরবর্তীতে আমরা দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খাদিজা তাকে ২-২.৫ বছর ধরে তাকে জেলখানায় রাখা হলো। এভাবে আবরার ফাহাদ সে আ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে, তাকে কি নৃশংসভাবে ছাত্রলীগ সন্ত্রাসী কায়দায় হত্যা করেছে। তো এই যে এটা তো আমাদের ইউনিভার্সিটিতেও তো বদরুল খাদিজা নামে আমাদের একজন বোনকে আপনি জেনে থাকবেন, এমসি কলেজে কুপিয়ে হত্যা করেছে। তো এই যে একটা ভয়ের সংস্কৃতি ছিল, এই যে একটা দুর্বৃত্তায়ন ছিল। তো এই জায়গাগুলো থেকে আলহামদুলিল্লাহ জনগণ যে জিম্মি ছিল ওই জায়গা থেকে আমরা বের হয়েছি। বিপ্লব পরিবর্তিত এই বাংলাদেশে আ বাংলাদেশকে আমরা আগে যেভাবে চাইতাম, ওই সময় আমরা যেভাবে চাইতাম সেইভাবেই গড়ার একটা পর্যায়ে আমরা সকল রাজনৈতিক দল মিলে আ গড়ার ওই পর্যায়ে রয়েছি বলে আমি মনে করছি। ভাই আপনারা আসলে একটা বিশাল স্বপ্ন নিয়ে এই জুলাই বিপ্লবে নেমেছিলেন এবং জনগণের কানেক্টিভিটিটা খুবই আহ, অস্বাভাবিক ছিল, আসলে অসাধারণ ছিল সত্যি কথা বলতে। আমরা সবাই স্বপ্ন দেখেছিলাম একটা সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্যই, এবং এর ধারাবাহিকতায় হাসিনার পতন হয়েছে। তো আপনারা যে স্বপ্ন নিয়ে আসলে এই আন্দোলনে নেমেছিলেন, এখনো কি সেই স্বপ্নটা লালন করেন কিনা? অবশ্যই। আমাদের একটি আ বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক এবং আ গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম। বাংলাদেশের স্বাধীনতা 2.0 যেটা আমরা পেয়েছি। আ সেই স্বপ্ন তো অবশ্যই আমাদের আছে। বরং আমরা এই স্বপ্নকে আরো প্রগাঢ়ভাবে, গভীরভাবে অনুভব করি। সেই স্বপ্ন পূরণের পথে আ বাঙালি জাতি তাদের আ জাতিসত্তার যে বিকাশ আমরা চিন্তা করতাম, সেই আ স্বপ্ন পূরণের পথে আমরা সবাই মিলে আমি আ মনে করি বাংলাদেশের বর্তমান এই দেশের সবাই মিলে আমরা সেই স্বপ্ন দেখছি। ভাই, জুলাই বিপ্লবে আহতদের নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। জুলাই বিপ্লবে আসলে বেশ হতাহতের ঘটনা ঘটেছে এবং অনেকে তো শাহাদত বরণ করেছেন এবং অনেকে এখনো জীবিত আছেন। তাদের পুনর্বাসনের নিয়ে আসলে অনেক কথাই উঠে, এবং জুলাই ফাউন্ডেশন যেটা তৈরি হয়েছিল প্রায় ২ মাসের উপরে, কিন্তু আমরা দেখেছি আসলে ওইটার সফলতা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এবং যে প্রসিজার ছিল সেটা আসলে যারা আহত ছিল তারা কখনোই সন্তুষ্ট দেখা যায়নি, এবং তাদেরকে আসলে ওইভাবে ট্রিটমেন্টটাও করা হচ্ছে না নাও। এমনকি রিসেন্টলি সার্জিস আলম পদত্যাগ করেছেন। এমনকি ওই জায়গায় আসলে যারা আছেন তারা ছাত্ররাই। তো আপনাদের কি, আপনাদের উপরেই দায়িত্বটা ছিল যে আপনাদের ভাইদেরকে আসলে সেবা করার বা পুনর্বাসন করার। সেই জায়গায় আসলে ছাত্ররাই যখন ব্যর্থ হয়ে যায়, জিনিসটা আসলে কেমন দাঁড়ায়, আসলে আপনি কিভাবে দেখছেন বিষয়টা? ধন্যবাদ। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে এসেছেন, আ আদনান আল খাত্তাব ভাই। ১ম এ আমি আ নিজের পক্ষ থেকেই ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি। দেশবাসীর মতো আমি নিজেও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পারফরম্যান্স নিয়ে হতাশ। কারণ যাদের আত্মত্যাগের ফলে আমরা জানি যে হচ্ছে প্রায় ২ সহস্রাধিক ভাই আমাদের আ তাদের হচ্ছে জীবনের বিনিময়ে আমাদের এই দেশ দিয়ে গিয়েছেন। আমাদের প্রায় ১ লক্ষের কাছাকাছি ভাইদের
ভাইরা আহত হয়েছেন, 6,000-এর মতো ভাইদের অনেকেই হচ্ছে অন্ধত্ব এবং পঙ্গুত্ব বরণ করেছেন, এখনো অনেকে হসপিটালের বেডে কাতরাচ্ছেন। তো এই যে যাদের আত্মত্যাগের ফলে এই 18 কোটি মানুষ মুক্তি পেয়েছে, এদেশ মুক্তি পেয়েছে, তারা এখনো চিকিৎসা সেবা থেকে মানে সুন্দর এবং সন্তুষ্টজনকভাবে পুনর্বাসন থেকে বঞ্চিত হয়েছে। এটা সারা দেশের বিবেকবান সকল মানুষের মতো আমাকেও নাড়া দিয়েছে, এবং আমি নিজেও আ সরকার এবং ছাত্রদের, বিশেষ করে আমি নিজেদেরকেই সমালোচনা করতে চাই। আমাদের যেভাবে আ এখানে পার্টিসিপেট করার কথা ছিল, যে যতটা দ্রুততার সাথে এই আ পুনর্বাসন এবং আমাদের ভাইদের চিকিৎসা সামগ্রী নিয়ে তাদের কাছে যাওয়া দরকার ছিল, আ সন্তুষ্টজনকভাবে যাওয়ার ক্ষেত্রে আমি মনে করি আমাদের ব্যর্থতা রয়েছে। এই জায়গায় আরেকটু গভীর আরেকটা জিনিস প্রশ্ন রাখতে চাচ্ছি। সার্জিস আলমকে নিয়ে বেশ সমালোচনা হয়েছে, বিশেষ করে বর্তমানে হচ্ছে আসলে। অনেকেই এক্স ছাত্রলীগ হিসাবে দায়ভার দিচ্ছেন, কিন্তু তিনি যখন আসলে এই জায়গায় দায়িত্বে আসেন তখন এটা নিয়ে আসলে খুব একটা কথা হয়নি। তো সামনে একটা ব্যর্থতা অলরেডি আপনাদের মধ্যে আছে, সামনে আসলে আপনারা কি কোনো প্ল্যান রেখেছেন কিনা এই কেন্দ্রিক, যে সামনে আসলে এই জিনিসটাকে আমরা ওভারটেক করতে হবে, কারণ এখনো অনেক আহতরা রয়ে গেছে যাদের খুবই ইমিডিয়েটলি কিছু না করলে হয়তো হুম। আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে পারে। আচ্ছা, এই জায়গায় আমি যেটা বলতে চাই যে সার্জিস আলম ভাইয়ের পদত্যাগের যে বিষয়টি, প্রথমত উনি পদত্যাগ করা এবং উনার জায়গা থেকে ব্যর্থতা স্বীকার করে নেওয়ার যে সাহস দেখিয়েছেন, আমি এটাকে সাধুবাদ জানাতে চাই। আ কারণ হচ্ছে এটা অনেকেই পারে না। আমাদের দেশে এই ধরনের সংস্কৃতি নাই। আ এরপরে হচ্ছে সার্জিস ভাই আসার পরে আমাদের ধরেন প্রায় ভেরিফাইড ৮০০, প্রায় ৮৫০ মতো আমাদের নিহত আ লিস্ট শহীদের তালিকা আছে। আর হচ্ছে প্রায় আ সম্ভবত ১১,০০০ এর বেশি আমাদের আহত ভাইদের ভেরিফাইড তালিকা আছে। সে জায়গায় আম প্রায় ৬০০ এরও অধিক ভাইদের হচ্ছে আ ৫,০০,০০০ এবং ১,০০,০০০ করে যে টাকা দেওয়ার যে ব্যাপারটা, আ আ ৬০০ এরও বেশি শহীদ ভাইদের কাছে ৳৫,০০,০০০ র চেক পৌঁছে গেছে প্রাথমিকভাবে, এবং হচ্ছে দেখেন ৮০০ র মধ্যে ৬০০, হ্যাঁ? আর হচ্ছে আ প্রায় ৮,০০০ এর বেশি ভাইদের কাছে, আহত ভাইদের কাছে ৳১,০০,০০০ করে যে চেক পৌঁছানো, এটা পৌঁছেছে। তো এটা ভেরিফাই করা এবং যে প্রসেসটা ছিল, এই প্রসেসের কারণে লেনদি হয়েছে। আমার মনে হয় আরো যদি প্রফেশনাল ছাত্রদেরকে এনগেজ কম করে এখানে যদি প্রফেশনাল মানুষকে এনগেজ করা হতো এবং সরকার এটাকে একদম টপ প্রায়োরিটি তে রাখতো, আমার মনে হয় এই ধরনের বিশৃঙ্খলা হতো না। তো সার্জিস ভাই যাওয়ার পরপরই এটা সারা দেশে আরো বেশি ভালোভাবে আলোচিত হচ্ছে। আর আমি যতটুকু জানতে পেরেছি সরকার এটাকে আ হচ্ছে এটার জন্যই স্পেশালি একটা আ সেলের মাধ্যমে এটাকে আরো বেশি শক্তিশালী এবং অতি দ্রুত আ হচ্ছে আমাদের বাকি ভাইদের কাছে এটা পৌঁছানো এবং তাদেরকে সন্তুষ্টজনকভাবে পুনর্বাসন করার কাজ চলছে। আমি এটাকে আরো তীব্রভাবে দাবি জানাচ্ছি। ভাই, আমরা হচ্ছে জুলাই বিপ্লবের আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে একটু আপনার কাছে জানতে চাচ্ছি। জুলাই বিপ্লবের স্বীকৃতি নিয়ে আপনারা বেশ কয়েকবার সরব হয়েছিলেন, এবং যেটা আসলে এখন কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না, আপনাদেরকে অনেকেই নীরব দেখাচ্ছে। পাশাপাশি নতুন রাজনৈতিক দল নিয়ে আসলে অনেক কথা উঠছে, এবং আপনারা এখন পর্যন্ত আসলে পলিটিক্যাল নন ব্যানারেই কাজ করছেন, নন পলিটিক্যাল ব্যানারেই কাজ করছেন। সো এই কেন্দ্রিক আসলে আপনাদের চিন্তা ভাবনাটা কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বর্তমানে আসলে কি চিন্তা ভাবনা রাখছে? আচ্ছা, আ প্রশ্ন অনেকগুলা হয়ে গেছে। আমি আবার আবার রিপিট আপনি করছি। হ্যাঁ, আহ জি। জুলাই বিপ্লব এর স্বীকৃতি নিয়ে আসলে অনেক কথা উঠেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই বিপ্লবের স্বীকৃতি নিয়ে বারবার কথা তুলেছিল, বাট বর্তমানে এটা নীরব আছে। এবং পাশাপাশি নতুন রাজনৈতিক দল গঠন নিয়েও আসলে আপনারা বারবার কথা বলছেন। এই জিনিসগুলো আসলে সামষ্টিক আপডেট আসলে কতটুকু, বা আপনারা কোন দিকে আগাচ্ছেন বর্তমানে? আচ্ছা। আ যে প্রোক্লেমেশন যেটা হওয়ার কথা ছিল, ১ম এ এটা নিয়েই বলি। আসলে প্রত্যেকটা বিজয়েরই বা বিপ্লব, গণঅভ্যুত্থানের একটা স্বীকৃতি দরকার। আ হচ্ছে কারণ এটা আ আমাদের সংবিধানে যদি না থাকে তাহলে কোনো একটা সময় এটার উপর বেস করে এই গণ-অভ্যুত্থানকারী যারা হচ্ছে ইভেন যারা জীবন দিয়েছে, আহত হয়েছে বা আন্দোলনকারী, তাদেরকে আইনগত মারপ্যাচে ফেলার একটা সম্ভাবনা পরবর্তীতে থেকে যায়। সেই জায়গা থেকে এটার একটা ঘোষণা জরুরি, এবং রাজনৈতিকভাবে একটা তারপরেও এই যে একটা আন্দোলন হয়েছে, এই যে একটা বিজয় হয়েছে এ জাতির, আ হচ্ছে একটা নব আ সূর্য উদয় হয়েছে। এইটা আমাদের সংবিধানে থাকা উচিত।
এবং গৌরবের সাথেই থাকা উচিত বলে আমরা মনে করি। সেই জায়গা থেকে এই প্রোক্লেমেশনটার কথা উঠেছিল। তো এখানে কিছুটা আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে এখানে কিছুটা গ্যাপ আমাদের ছাত্রদের পক্ষ থেকেও ডেফিনিটলি ছিল। আমরা প্রথমেই পারতাম যে এই আন্দোলনের যারা একদম খুব মেইন স্ট্রিমের অংশীদার ছিল, যারা বিভিন্ন রাজনৈতিক দল, তারপরে সমাজের বিভিন্ন স্তরের যে অংশীদার ছিল, তাদের সাথে যদি আগে ডিসকাশনের মাধ্যমে আমরা এটি করতে পারতাম, তাহলে আমার মনে হয় এই যে সময় ক্ষেপণ এবং একটা সময় দেওয়া আবার আর একটা সময় আসা, এটা হতো না। একবারে আমরা এই প্রোক্লেমেশনটা দিতে পারতাম, কারণ আমরা কিন্তু দেখেছি প্রোক্লেমেশনের ব্যাপারে সবাই পজিটিভ, কিন্তু সবাই চাই যে আমাদের সবার অংশগ্রহণে এটি হোক, কেউ যাতে এই অংশীদারিত্ব থেকে বাদ না পড়ে। তো আমি এটাকে স্বাগত জানাই। সরকার এটা নিজ উদ্যোগেই করার সিদ্ধান্ত নিয়েছে। তো আমি সেক্ষেত্রে বলতে চাই যে এটা যাতে লেন্দি না হয়ে যায়, যাতে অতিরিক্ত সময় আমরা না নিই, অল্প সময়ের মধ্যেই যদি এটা করা যায় তাহলে আমার মনে হয় যে আমাদের যে ঐক্য এবং পরবর্তী কার্যক্রমগুলো সুন্দর হবে। আর যেটি বলেছেন আমাদের রাজনৈতিক দল গঠন এবং যে কার্যক্রম, ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে আমাদের নতুন রাজনৈতিক দল গঠনের যে ঘোষণা আসার কথা আমরা কেন্দ্র থেকে জানতে পেরেছি, এবং হচ্ছে আশা করছি যে এই আন্দোলনের একটা অন্যতম শক্তি হিসাবে, তারপরে এই দেশের মানুষের আস্থার একটা যে জায়গা, আম জায়গায় এই আন্দোলনকারীরা ছিল এবং এদেশের মানুষের যে ভালোবাসার যে জায়গা তৈরি হয়েছে, আমার মনে হয় আ আ এদেশের মানুষের কাছে মানুষ পরিবর্তন চায়। বর্তমান যে দলগুলো আছে তারা তাদের মতো করে কাজ করছে। সেই জায়গায় যদি নতুনত্ব নিয়ে আসা, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যদি সুন্দর, সুন্দর চিন্তা নিয়ে কাজ করা যায়, আমার মনে হয় এদেশের মানুষ সেটিকে স্বাগত জানাবে। ভাই, আমরা বেশ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কোটা। মানে যেই কোটা নিয়ে আসলে শেখ হাসিনার পতন হয়ে গেল, কিন্তু কোটা এখনো সরে নাই। বিশেষ করে মেডিকেল এক্সামে আমরা দেখেছি অনেক মুক্তিযুদ্ধের নাতি নাতিরাও আসলে সুযোগ পেয়েছেন, এবং রেজাল্ট পাবলিশ হওয়ার পর তারা যখন সিলেক্টেড হন তারপরে হচ্ছে সেটা বাতিলের কথা ওঠে। এই যে একটা সমন্বয়হীনতার অভাব, আপনারা এক জায়গায় সরকারকে পরিবর্তন করলেন কিন্তু কোটা এখনো হটাতে পারলেন না। আসলে দায়ভারটা কার যাবে, কার কার উপর পড়বে দায়ভার? আ দায়ভার সামগ্রিকভাবে যেহেতু সরকার পরিচালনার দায়িত্বে আ এদেশের মানুষ একদল মানুষকে দিয়েছে, আমি প্রাথমিকভাবে বলতে চাই যে এদেশের মানুষ তো তাদেরকে মানুষের ম্যান্ডেট দিয়েই পাঠিয়েছে। তো কোটার বিরুদ্ধে, কোটা থেকেই যে একটা অগ্নিস্ফুলিঙ্গ তৈরি হলো, পরবর্তীতে এই যে দেশের যে পরিবর্তন হলো, তারা পরিবর্তিত সরকারে আ বসেছে। তো এদেশের মানুষের পালস বুঝে দেশের প্রত্যেকটা সেক্টর থেকে এই অযৌক্তিক, অসম, অন্যায্য কোটাগুলাকে বিলুপ্ত করাই তাদের প্রধান কাজ হতো বলে আমি মনে করি। কিন্তু এরপরেও মেডিকেলের মতো একটা গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষা কলেজের অ্যাফিলিয়েশন পাচ্ছে, সেখানে ৭১, ৭৫ পেয়েও আমাদের অনেক ভাইয়েরা পাচ্ছে না। এই যে অযৌক্তিক, অসম, অন্যায্য একটা ব্যাপার, আ এটা আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং আমি মনে করি এটার সব সবটুকু দায়ভার সরকারকেই নিতে হবে। ভাই, আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম। আপনারা হচ্ছে যদি ২৪শে জুলাই বিপ্লবের দিকে একটু খেয়াল করি, হতাহতের ঘটনা আসলে অনেক একটা গণহত্যাই বলা যায়, এবং এই জায়গায় এর পুরো দায়ভারটাই আওয়ামী লীগের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আসলে কি চিন্তা ভাবনা রাখে? আ ধন্যবাদ। আ আওয়ামী লীগ নিষিদ্ধর ব্যাপারটা বেসিক্যালি আ স্বাভাবিকভাবেই তো আমরা যদি দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করি, আমরা কিন্তু দেখছি সাধারণ মানুষের পক্ষ থেকেই আসলে আওয়ামী লীগকে আ নিষিদ্ধ করার ব্যাপারে, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে না দেওয়ার ব্যাপারে এক ধরনের কথাবার্তা আমরা দেখছি। তো সেই জায়গায় আমি মনে করি এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরও চিন্তা হওয়া উচিত না, বা অপর রাজনৈতিক দল বা সংগঠনগুলোরও চিন্তা হওয়া উচিত না। বরং আমার মনে হয় সরকারেরই, যেহেতু সরকারের সামনে আওয়ামী লীগের হচ্ছে এই যে আ মানে খুব ভিডিও, ছবি এবং আমাদের স্মৃতিতেই তো এটা রয়েছে। খুব অল্প কয়েকদিন আগে যে রক্তের বন্যা তারা বইয়ে দিয়েছে। আমার মনে হয় যদি স্বাভাবিকভাবেই বিচার কার্যক্রম করা হয়, তাহলে আ যেহেতু তারা এদেশের মা-মাটি মানুষের যে ভাষা সেটা বুঝতে পারেনি, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যেটা করা দরকার, তারা সেটা করতে পারেনি। বরং দুর্নীতির উপর দুর্নীতি করে দেশ পরিচালনার অযোগ্য হিসেবে তারা বিবেচিত হয়েছে। এই বিবেচনাতেই আমার মনে হয় বাংলাদেশে
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার যে একটা সম্ভাবনা ছিল, তারা নিজে হাতেই সেটিকে নষ্ট করেছে। ভাই আমরা একটু ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। প্রায় 5.5 মাসের উপর চলছে এখন। আপনার চোখে আসলে সফলতা এবং ব্যর্থতা আমাদেরকে জানাবেন। আহ, ভাই আমাকে কি আহ শোনা যাচ্ছে? আমি মনে করি, হ্যাঁ, আপনি তো সম্ভবত ইন্টারিম গভর্নমেন্টের সফলতা নিয়ে প্রশ্ন করেছেন, যে জি জি কতটুকু জি সফল একটু হয়েছে এটা নিয়ে, জি জি, তাই নাকি? সফলতা এবং ব্যর্থতা। আচ্ছা, আচ্ছা। আমরা তো আসলে শুরুতেই দেখেছিলাম যে সরকার খুব ইফেক্টিভ একটা বার্তা নিয়ে আমাদের সামনে আবির্ভূত হয়েছিল। আমরা খুবই দেশবাসী আশা করেছিলাম যে সরকারের হাত ধরে দারুণ দারুণ কিছু পরিবর্তন আসবে, কিছু সংস্কার আসবে, এবং এটার মাধ্যমে এ জাতি লাস্ট 53 বছরে যে অর্জন হয়নি, সে অর্জনের শুরুটা হবে। তো শুরুটা তো সরকারের খুবই ভালো ছিল। লাস্ট কিছুদিনে মনে হচ্ছে সেই জায়গায় অনেকটা হতাশা এসে ভর করেছে। তো সেই জায়গায় আমার মনে হয় প্রশাসনিক কাঠামোর কিছু ব্যাপার আছে, সরকার পরিচালনায় যারা বর্তমানে আছেন তাদের অদক্ষতা, এবং কিছু কিছু ক্ষেত্রে সিদ্ধান্তহীনতা, তারপরে দুর্বলতা এবং স্বজনপ্রীতির মতো কিছু ব্যাপার হয়তো থাকতে পারে, যেটার কারণে আমার মনে হচ্ছে যে এখানে কিছু বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, যেটা আহ এই যে সরকারের যে কাঠামো, এই কাঠামোতে থাকলে এই সমস্যাটা হওয়ার কথা ছিল না এই পরিবর্তিত বাংলাদেশে। ভাই এই সরকারের আসলে মূল দায়িত্বটাই আসলে সংস্কার। আমরা সংস্কার নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে। একজন পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আপনি যুক্ত ছিলেন। আপনার দৃষ্টিতে বাংলাদেশের 5টি গুরুত্বপূর্ণ সংস্কার যেটা ইন্টারিম গভর্নমেন্টের আর কি করা খুবই প্রয়োজনীয়, আপনি আমাদেরকে জানাবেন এই জিনিসটা। আচ্ছা, আমার দৃষ্টিতে আমার মনে হয় প্রথমত যে শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার একটা খুব বড় ধরনের সংস্কার প্রয়োজন। শিক্ষায় সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা, এবং স্বাস্থ্যে যাতে একেবারেই প্রান্তিক শ্রেণীর মানুষ থেকে শুরু করে সব ধরনের মানুষের জন্য সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। তো প্রথমত আমার মনে হয় শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে সকলের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা, এই বিষয়ে সংস্কার প্রয়োজন। এরপরে প্রশাসনিক ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্তকরণের বা রাজনৈতিক হস্তক্ষেপ কমানোর বিষয়ে আহ সংস্কার নিয়ে আসা দরকার। কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনিক ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের কারণেই সরকার দুর্বল হয়, সরকারের দুর্নাম হয়, এবং ওভারঅল দেশের সিস্টেম নষ্ট হয়ে যায়। তো দুইটার কথা বলেছি, একটি হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য খাতের সংস্কার, একটি হচ্ছে প্রশাসনিক সংস্কার। এরপরে আমরা যেটা দেখি এদেশের সবচেয়ে বড় যে বার্ডেন এই মুহূর্তে, সেটি হচ্ছে আমাদের কর্মসংস্থান না থাকা। তো আমি মনে করি তৃতীয় নম্বর সংস্কারটি হওয়া দরকার। সংস্থান বাড়ানোর জন্য যে যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার, সরকার সেটি উদ্যোগ নিতে পারে। এরপরে স্থানীয় সরকারের ক্ষমতা বৃদ্ধি করা। আমরা স্থানীয় যেহেতু স্থানীয় সরকারের মাধ্যমেই রাষ্ট্রের যত ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম হয়। আবার দুর্নীতি এবং সরকারের যে প্রজেক্ট গুলা নষ্ট হয়, সেটিও কিন্তু ওই স্থানীয় সরকারের যে অংশ বা অঙ্গগুলা থাকে, এটার শক্তিশালী না হওয়ার কারণে ওই জায়গা থেকে নষ্ট হয়। তো সেই জায়গাটাকে আরো আহ শক্তিশালী এবং এটার সক্ষমতা বৃদ্ধি করতে হবে। সর্বশেষ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে তথ্য এবং প্রযুক্তির যে যুগ, যে এরাতে আমরা প্রবেশ করেছি, এখন তথ্য প্রযুক্তি ছাড়া আমরা চলতে পারবো না। তো এই জায়গাতে আমাদের দেশের সব ধরনের নাগরিককে তথ্য এবং প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধি করার ব্যাপারে পদক্ষেপ নেওয়া দরকার। তো মোটা দাগে আমি যদি 5টা সংস্কারের কথা বলি, প্রথমত হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়ক সংস্কার, এরপরে হচ্ছে প্রশাসনিক ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ কমানো, এরপরে হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা, এরপরে হচ্ছে স্থানীয় সরকারের সক্ষমতা বৃদ্ধি করা, এবং সর্বশেষ তথ্য এবং প্রযুক্তিতে এদেশের সকল ধরনের মানুষের দক্ষতার উন্নয়ন করা। এই ধরনের সংস্কার আনা যেতে পারে বলে আমি মনে করি। ভাই আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, আপনি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বলেছিলেন যে প্রথমে বেশ এফেক্টিভ দেখতে পেরেছিলাম আমরা, বাট এখন আসলে কেমন জানি একটু হতাশ দেখা যায় রিসেন্ট ইন্টারভিউ গুলোতে আমরা দেখেছি। এই জায়গায় একটা প্রশ্ন আসে, উনি আসলে হয়তো উনি অনেক পাওয়ারফুল ব্যক্তিগতভাবে, কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছ থেকে উনি হয়তো সেইভাবে সাপোর্ট পাচ্ছেন না।
জাতীয় ঐক্যের একটা কথা উঠেছে, কিন্তু আমরা আসলে বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। এই যে জাতীয় ঐক্যের যে প্রয়োজন, সেটা আসলে হচ্ছে না কেন? এর পিছনে কারণ আসলে কি আমাদের? আচ্ছা, প্রথমত ডক্টর ইউনূস আমরা যেটা মনে করেছিলাম আগেও, এখনো সেটাই মনে করি যে আ আ স্বাধীনতা উত্তর বাংলাদেশে উনি আ খুব অল্প কয়েকটা চয়েসের মধ্যে অন্যতম এবং সেরা চয়েস ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আ আমাদের এ দেশ এবং জাতি তাকে পিক করতে পেরেছে। আ এটা আমাদের জন্য সৌভাগ্যের ছিল। উনি খুব দারুণ একটা স্পিরিট নিয়ে কাজ শুরু করেছিলেন। এখনো কাজ করে যাচ্ছেন। তবে মাঝে উনার মধ্যে কিছু হতাশা দেখতে পেরেছি। আমার মনে হয় উনার এবং উনার টিমের মধ্যে উনাদের তো বয়সও হয়েছে ডেফিনিটলি এনার্জি আমার মনে হয় আরো একটু যদি হতো তাহলে এটা আমরা উনাদের কাছে বেশি আ হচ্ছে আউটপুট পেতাম বলে আমি মনে করি। তারপরে উনারা উনাদের রাষ্ট্রযন্ত্র তো সহজ ব্যাপার না। এটা একটা অনেক জটিল এবং কঠিন ব্যাপার। তো সেই জায়গায় উনারা রাষ্ট্র পরিচালনার এই ধরনের জায়গায় তো অভিজ্ঞতা নাই। সেই জায়গায় হয়তো কিছুটা গ্যাপ আছে। এরপরে রাজনৈতিক দলগুলো বিশেষ করে আ বড় রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী আ বিষয়টা নিয়ে একটু তড়িঘড়ি করা, চাপ সৃষ্টি করা। তারপরে হচ্ছে আ যে জাতীয় ঐক্যের একটা ব্যাপার ছিল ছাত্রদের সাথে অপরাপর ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলোর একটা দূরত্ব আ তৈরি হয়েছিল মাঝে। এই সবগুলা বিষয় নিয়ে আমার মনে হয় সরকার কিছুটা হলেও পিছিয়ে পড়েছে। এই বিষয়টা যদি আমরা সব জায়গা থেকে উনাকে আরো বেশি হেল্প করতে পারতাম, সেটা উনার টিমের মধ্য থেকে আরো বেশি হেল্প উনি পেতেন। এরপরে রাজনৈতিক দলগুলার পক্ষ থেকে যদি আরো বেশি সাপোর্ট উনি পেতেন, এরপরে আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আছি, আমাদের পক্ষ থেকেও যদি আরো গোছালোভাবে উনাকে সাহায্য করা যেত, আমার মনে হয় এই আউটপুটটা আরো বেশি আসতো। সেটা আমাদের কিছুটা হলেও কম হয়েছে। ভাই, আমরা হচ্ছে নির্বাচন এবং সংস্কার নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম। বাংলাদেশের যদি সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির কথা বলি, বিএনপি চাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন যাতে এই সরকার দেওয়া হয়। এবং মির্জা ফখরুল আলমগীরের রিসেন্ট যদি একটা বক্তব্য কোট করি, তিনি এভাবে বলেছেন যে এই সরকার আসলে জনগণের নির্বাচিত সরকার নয়, যেহেতু স্বাভাবিকভাবেই তাদের ক্ষমতার অনেক ব্যারিয়ার থাকবে। সেই জায়গায় যদি একটা নির্বাচিত সরকার আসে, তাহলে হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল থাকবে এবং সংস্কার আসলে তারাই নির্বাচিত সরকারই বেশি করতে পারবে। একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হিসাবে আসলে আপনি এই জিনিসটা কিভাবে দেখেন, যে এই সরকার সংস্কার করবে, এই সরকারই সংস্কার করবে কিনা সামনে যে সরকার নির্বাচিত হয়ে আসবে সেই সরকার সংস্কারের দায়িত্ব নেবে? আচ্ছা, প্রথমত আ আমি এ বিষয়টির সাথে অবশ্যই একমত যে একটি নির্বাচিত সরকার যেভাবে দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে পারে, অনির্বাচিত সরকার সেই তুলনায় তাদের সক্ষমতা কম। কারণ নির্বাচিত সরকার হলে দেশের আ একেবারেই প্রান্তিক লেভেল পর্যন্ত কিন্তু তাদের একটা কমান্ড থাকে। জনগণের মধ্যে একটা জনগণের ম্যান্ডেট থাকে, জনগণের মধ্যে এক ধরনের কমান্ড আ সৃষ্টি করা যায়। কিন্তু অনির্বাচিত সরকারের এই ধরনের সীমাবদ্ধতা রয়েছে। সে জায়গায় আমি উনার সাথে একমত। কিন্তু আ আমরা যেটা বলছি সবাই যদি লক্ষ্য হতো তাহলে এই দেশ এবং জাতি এদেশের আমাদের শত সহস্র ভাইয়েরা যে জীবন দিয়েছেন, আহত হয়েছেন, অন্ধত্ব পঙ্গুত্ব বরণ করেছেন, এটার তো একটা ডিমান্ড আছে। ডিমান্ডটা হচ্ছে যদি এখনই নির্বাচিত হয়ে কোন সরকার ক্ষমতায় আসে তাহলে এই যে অর্থনৈতিক একটা আ মানে ইমব্যালেন্স আমাদের কিন্তু জাতীয় রাজনীতিতে রয়েছে। আমাদের দেশের অর্থনীতিতে এক ধরনের ইমব্যালেন্স রয়েছে। তারপরে এখনো জাতীয় ঐক্য কিন্তু ওইভাবে পরিলক্ষিত হয়নি। তারপরে হচ্ছে রাষ্ট্রের যে কাঠামো, ফ্যাসিবাদী যে কাঠামো আওয়ামী লীগ সরকার রেখে গেছে, আমরা মনে করছি এখনো সেটা কমপ্লিটলি ভাঙা যায়নি। তো সেই জায়গায় আ হচ্ছে আ যদি একটা সরকার নির্বাচিত হয়ে আসে সেটি আ বিএনপি বা জামাত বা অন্যান্য যেকোনো দলই ক্ষমতায় আসুক না কেন, আমি মনে করি যে এই কাঠামোর মধ্যে তারা যদি ঢুকে যায় তাহলে এটা তাদের জন্যই আ অজনপ্রিয় হওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে। এজন্য আমার মনে হয় আরেকটু ধীর স্থিরভাবে চিন্তা করা দরকার। বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার যেটা রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের সংস্কার করার আ বাধা রয়েছে। ওই যে বললাম যে রাজনৈতিক দল অনির্বাচিত সরকারের যেমন কিছু লিমিটেশন আছে, রাজনৈতিক দলগুলোর কিছু লিমিটেশনস থাকে। তো সেই জায়গা থেকে যে লিমিটেশন গুলো রাজনৈতিক দলগুলোর আছে, সেই ধরনের সংস্কারগুলো আমার মনে হয় প্রায়োরিটির ভিত্তিতে এই আমাদের সকলের ম্যান্ডেটে যে সরকারটি আছে তাদেরকে দিয়ে করিয়ে নেওয়া দরকার। এটি যদি করানো যায় যেমন আমাদের নির্বাচনের ক্ষেত্রে সংস্কার করা, আমাদের পুলিশিং ব্যবস্থার সংস্কার করা, আমাদের প্রশাসন বা ব্যুরোক্রেসির একটা সংস্কার দরকার আছে, আমাদের
আহ স্বাস্থ্য বিষয়ক যে কতগুলা চিন্তা আমাদের তরুণ প্রজন্ম করছে, এই কতগুলো ব্যাপারে যদি সমন্বয় করা যায়, আমার মনে হয় সংস্কার এবং নির্বাচনের যে চিন্তা তাদের আছে সবকিছুই পারফেক্টলি হওয়া সম্ভব। ভাই আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আপনার কাছে আমার শেষ প্রশ্ন রাখতে চাই। আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতিতে আসলে 15 বছর শেখ হাসিনা ছিলেন এবং সব জায়গায় হচ্ছে আওয়ামীকরণের একটা ট্রেন্ড বা টেন্ডেন্সি ছিল। আপনি আমলা বলেন কিংবা প্রশাসন বলেন, আমরা আসলে শেখ হাসিনা এবং তার রাজনৈতিক সহযোগীদেরকে তাড়াতে পেরেছি, কিন্তু প্রশাসন থেকে শুরু করে আমলা আসলে সব জায়গায় শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত মানুষরাই আছে। এই যে একটা বিশাল সংখ্যা, এই সংখ্যাটা তো আসলে খুবই সামান্য না। এই জিনিসটা কি আসলেই ছাঁটাইকরণ বাংলাদেশে আদৌ সম্ভব কিনা, কিংবা যদি ছাঁটাই সম্ভব হয় তাদের জায়গায় আসলে যোগ্য মানুষদেরকে বসানোর সক্ষমতা বাংলাদেশে আছে কিনা, এই জিনিসটা নিয়ে আপনি আমাদেরকে একটু জানাবেন। আহ আমি জানি আদনান খাত্তাব ভাই আহ, একটা খুব হচ্ছে দেশের বাইরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইউনিভার্সিটিতে আছেন। আমি যদি ভাইকেই একটা ছোট্ট করে এই প্রশ্নটার উত্তর ভাইয়ের কাছে জানতে চাই যে আপনি কি মনে করেন ভাই, আসলে কি এই ছাঁটাইকরণ প্রক্রিয়া এত মানে বিশাল সংখ্যক, আমরা জানি লাস্ট 15 বছরে প্রত্যেকটা রন্ধে রন্ধে তারা তাদের কিন্তু হচ্ছে ডিএনএ টেস্ট করে, কিডনি টেস্ট করে করে তাদের মানুষ রেখে গিয়েছে। এটা কি আসলেই এত অল্প সময়ের মধ্যে সকলকে ছাঁটাই করে কি একটা নতুন সেট আনা সম্ভব? আপনার কাছে কি এটা প্র্যাকটিক্যাল মনে হয়? জি না, অবশ্যই না, কারণ এত মানুষকে আসলে তাড়াহুড়োর মধ্যে আসলে এটা কখনোই সম্ভব হবে না। কিন্তু এটা আসলে বিকল্প সমাধানটা কি? কারণ এরা তো যখনই ক্ষমতায় থাকবে তাহলে হচ্ছে আমরা যারা জনগণ আসলে কখনোই ক্ষমতায় আসতে পারবে না তাদেরকে দায়িত্বে রেখে আর কি। তো আলটিমেট আসলে সমাধানটা কি ভাই? আমার ব্যক্তিগত মতামত, আমি আসলে এই বিষয়ে তো ডেফিনেটলি এক্সপার্ট না, এই জন্য এই ব্যাপারে আমার জানি না, অভিমতটাও হয়তো বা খুব সুন্দর হবে না। তবে আমার মনে হয় যে ছাঁটাইকরণ একটা চলমান প্রক্রিয়া হিসেবে থাকা দরকার, কারণ হচ্ছে একই সাথে রিক্রুটমেন্ট চলতে হবে এবং ছাঁটাইকরণ চলতে হবে আর কি। কারণ হচ্ছে আমরা আমাদের ইন্টেলিজেন্স আছে, আমাদের হচ্ছে সরকারের অনেক মেকানিজম আছে যেটার মাধ্যমে খুব সহজেই বের করে ফেলা সম্ভব যে কারা কারা নগ্নভাবে আওয়ামী লীগ এবং তাদের দোসর যারা ছিল বা স্বৈরাচার বা হচ্ছে এই যে দেশে আহ, বিরা মানে অপরাজনীতি যারা করেছে তাদের দোসর যারা ছিল, এদের মধ্যে আমরা একটা হচ্ছে প্রায়োরিটি নির্ধারণ করতে পারি, একটা হচ্ছে ক্যাটাগরি করতে পারি, যারা একদম বেশি সার্ভ করেছে তাদেরকে একদম কোনো সুযোগ না দিয়েই ফায়ার করে দেওয়া দরকার, এখনো যারা রয়েছে তাদেরকে ফায়ার করা দরকার। এইভাবে আমার মনে হয় ধাপে ধাপে করলে ভালো আর কি। যারা বেশি ক্ষতিকর তাদেরকে সরিয়ে দেওয়া, কোথাও কোথাও চাপে রাখা, এবং তাদের উপরে যে সিনিয়র যাদেরকে দিতে হবে তাদের তীক্ষ্ণ নজরের মধ্যে তারা থাকবে, ইন্টেলিজেন্সের নজরের নজরের মধ্যে তারা থাকবে। আর এবং একই সাথে আমরা শুধুমাত্র সরকারকে এটা দায় দিতে চাই না, আমরা মনে করি দেশবাসীরও কিছু দায় আছে। এই লোকগুলা যারা এই ধরনের কাজে মানে সম্পৃক্ত ছিল তাদেরকে দেশবাসীও নজরের মধ্যে রাখবে, এবং তারা যদি আবারও ওই ধরনের কার্যক্রমের মধ্যে জড়ায় তাহলে সাথে সাথে সেটা প্রকাশ করা, এবং দেশের মানুষেরও আমাদের মধ্যেও এক ধরনের দুর্নীতি পরায়ণ হওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু লাস্ট এই বছরগুলোতে তৈরি করে দিয়েছে, মানে সিস্টেম তৈরি করে দিয়েছে আমাদেরকেও। তো ওই জায়গা থেকে দেশবাসীকেও আসলে বের হয়ে আসতে হবে। আমার মনে হয় এই সব কিছু সমন্বয় যদি করা সম্ভব হয় তাহলে একটা প্রক্রিয়ার মাধ্যমেই ছাঁটাই করানো সম্ভব, নতুন রিক্রুটমেন্টের মাধ্যমে সেখানে মানুষ হচ্ছে নিয়োগ দেওয়া সম্ভব। একই সাথে আমাদের চিন্তা চেতনা, আমাদের মন মগজ থেকে হচ্ছে দুর্নীতিগ্রস্ত হওয়ার যে একটা টেন্ডেন্সি, এটা যদি দূর করা সম্ভব হয় আমার মনে হয় আগামীতে আমরা যে কাঙ্ক্ষিত ন্যায় ভিত্তিক একটা সমতার বাংলাদেশ, একটা হচ্ছে স্বপ্নের বাংলাদেশ আমরা যেমন চিন্তা করি, এটা পুরোপুরি না হলেও কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব ইনশাআল্লাহ। ভাই আপনার কাছে শেষ প্রশ্ন রাখলাম। আপনার হচ্ছে ছাত্রদের আন্দোলনের মধ্যে দিয়ে আমরা একটা নতুন সম্ভাবনা দেখেছি। ছাত্রদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন, পাশাপাশি কেমন বাংলাদেশ দেখতে চান, কেমন স্বপ্নের সোনার বাংলাদেশ আপনি দেখতে চান, আপনার মতামত আমাদেরকে জানাবেন। আমার ছাত্র ভাই বোনদেরকে আমি যেটা বলতে চাই যে আহ, যে আন্দোলনের মাধ্যমে পাশাপাশি দাঁড়িয়ে পাশাপাশি স্লোগান দিয়ে আমরা একতাবদ্ধ হয়েছিলাম, শুধুমাত্র দল, মত, পথ এইগুলার কারণে যাতে আমরা আলাদা না হয়ে যাই। আমাদের হচ্ছে একটা সময় বা আমরা দেখে এসেছি এর আগে রাজনীতি, ছাত্র রাজনীতির মধ্যে আমরা দেখতাম যে আহ লড়াই হতো
দা নিয়ে, চাপাতি নিয়ে, তারপরে হচ্ছে বন্দুক নিয়ে। আমরা চাই আগামী দিনে আমাদের লড়াইটা হতে হবে কলম দিয়ে, আগামী দিনে আমাদের লড়াই হতে হবে আমাদের বক্তব্য দিয়ে। আমরা একটা ইন্টেলেকচুয়াল সোসাইটি তৈরি করতে চাই যেখানে আমাদের সব ধরনের কার্যক্রম হবে রাষ্ট্রের কল্যাণের জন্য, ছাত্রদের কল্যাণের জন্য, শিক্ষা প্রতিষ্ঠান এবং ইনস্টিটিউশনের কল্যাণের জন্য। এর জন্য যা যা করা দরকার আমরা সবাই মিলে করব, এবং আমাদের প্রতিদ্বন্দ্বিতা সবকিছু হবে ইন্টেলেকচুয়ালি, বুদ্ধিভিত্তিক ভাবে আমরা প্রতিযোগিতা করতে চাই। আমরা আর সেই দা খুনতার রাজনীতিতে যেতে চাই না। তো সবাইকে এইটার আহ্বান আমি জানাতে চাই। আর আমি এমন বাংলাদেশ চাই যেখানে শিক্ষাক্ষেত্রে একেবারেই দেশের প্রান্তিক শ্রেণীর মানুষ থেকে শুরু করে সবাই একই ধরনের শিক্ষা ব্যবস্থায় মধ্যে থাকবে। দেশের সামগ্রিকভাবে দেশবাসীর একটা স্বপ্ন থাকবে। সেই স্বপ্নের আলোকে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের হচ্ছে রাষ্ট্রের মধ্যকার যে নীতি, সবগুলা নীতি হচ্ছে পরিচালিত হবে। কিন্তু স্বপ্ন থাকবে একটা, আমাদের কোনো রাষ্ট্রের সাথে যদি আমাদের সম্পর্ক হয় তাহলে আমাদের সেই রাষ্ট্রের যে কাঠামো, আমরা যে চিন্তা সকলে মিলে একটা যে চিন্তা করব সেই চিন্তার আলোকে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হবে যে আগামী 30 বছর পরে আমাদের দেশকে আমরা কোথায় দেখতে চাই সেটার আলোকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সাজাতে হবে। বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থায় আমি একটা কথা বলতে চাই, যে যে জায়গার জনপ্রতিনিধি, ওই সব ধরনের জনপ্রতিনিধিদের একটা শপথ নেওয়া উচিত যে যেই স্বাস্থ্য সেবা আমার প্রান্তিক জনগোষ্ঠীর একজন মানুষ নিতে পারবে না, সেই স্বাস্থ্য ব্যবস্থা আমি চাই না। আমি দেখি আমাদের এমপি মন্ত্রীরা একটু জ্বর সর্দি সর্দি হলেই তারা মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরে চলে যায়। কিন্তু আমাদের ওসমানী মেডিকেল, আমাদের সদর হসপিটাল গুলোতে দেখবেন যে আমাদের হচ্ছে অসুস্থ রোগীরা জায়গা পায় না। তো আমরা এই ধরনের শাসক দেখতে চাই না, আমরা এই ধরনের শাসন ব্যবস্থা দেখতে চাই না, আমরা এই ধরনের কমিটমেন্ট দেখতে চাই হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদের মতো, যে উনি হচ্ছে সেই চিকিৎসা সেবা নিবে না যেই চিকিৎসা সেবা তিনি তার জনগণের জন্য তার দেশে এনশিওর করতে পারেন। এটাই আমার স্বপ্ন। আমি যদি কখনো প্ল্যানিং এ যেতে পারি, আমি ইনশাল্লাহ হচ্ছে ওই জায়গায় যদি আমাদের যাওয়ার সুযোগ হয়, আমরা এই স্বপ্নগুলো যাতে বাস্তবায়ন করতে পারি সেজন্য দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে এটার জন্য হচ্ছে আমি সাহায্য এবং তাওফিক কামনা করছি। আর সর্বশেষ আমাদের যে এই জুলাই বিপ্লবে যে আহত হয়েছেন, যারা বিশেষ করে যারা শহীদ হয়েছেন, শহীদ পরিবারের কাছে তাদের হচ্ছে জন্য সুন্দর আগামী কামনা করছি। তাদের পাশে আমরা যাতে তাদের সন্তুষ্টজনক ভাবে থাকতে পারি, সে ব্যাপারে আমরা আরো বেশি সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আর হচ্ছে আহতদের প্রতি সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আর আপনাকে অসংখ্য সর্বশেষ ধন্যবাদ আপনার আমাদের কাছে সাথে। ভাই, আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে আমাকে এইভাবে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। সালাম আলাইকুম। আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য। পাশাপাশি অনেক দর্শকই আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন এবং সামনে অনেকে দেখবেন। সবার প্রতি শুভকামনা, কৃতজ্ঞতা জানিয়ে আমরা শেষ করছি আজকের প্রোগ্রাম। প্রত্যাশাকে দেখতে থাকবেন, প্রত্যাশাই আপনার প্রশ্ন খুঁজে আপনার কাছে বিশ্বস্ত হিসাবে সামনের দিনগুলোতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, সেই আশা আকাঙ্ক্ষা রেখে পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। তার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।